দিব্যচরণে প্রণাম জানিয়ে এবং আপনাদের সবাইকে রানন্দিত জয়গুরু ও ভালোবাসা জানিয়ে আজকের কথা শুরু করছি। আজকে একটা বিশেষ টপিকস নিয়ে আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি, আর সেটা হলো নারী শিক্ষা, মেয়েদের শিক্ষা, এডুকেশন, ফিমেল এডুকেশন কেমন হওয়া উচিত সে সম্পর্কে শ্রী শ্রী ঠাকুর কি বলছেন। নারী এবং পুরুষ কখনোই কিন্তু সেম নয়, একই নয়, সমান টমান বলে কোনো কথা নেই। যে যার বৈশিষ্ট্যে বড় মহান। পুরুষ এবং নারী দুজনেরই শরীরের গঠন কিন্তু আলাদা, শরীরের সমস্ত গঠনটাই আলাদা। তাই কখনো দুজনে এক, এ কথাটা কি করে ভাবা হচ্ছে সেটা ঠাকুর বলেন আমি বুঝতে পারছি না। দুজনের শারীরিক স্ট্রাকচার, ফিজিক্যাল স্ট্রাকচার এক তো নয়, তাহলে সমানটা কি করে হলো? সমান হয় না। যে যার বৈশিষ্ট্যে কিন্তু উন্নত বা মহান, এটা বলা যায়। বেসিক ইনস্টিংক্টগুলো এক। বেসিক ইনস্টিংক্ট তো সমস্ত স্তন্যপায়ী প্রাণীরই এক। শ্বাস প্রশ্বাস গ্রহণ, খাদ্য গ্রহণ এবং অন্যান্য যে সমস্ত কাজগুলো নিত্য নৈমিত্তিক শারীরিক কর্ম আমরা করি সেগুলোকে বলে বেসিক ইনস্টিংক্ট, মূল ইনস্টিংক্ট বা সংস্কার। এগুলো সবারই এক, এগুলোতে পার্থক্য হয় না, তাহলে আর বাঁচতে পারবে না। কিন্তু আসল জায়গায় একদম পার্থক্য। তাহলে দুজনের এডুকেশন এক হয় কি করে? এডুকেশনের অর্থই হচ্ছে বৈশিষ্ট্যকে সম্পূর্ণভাবে ফুটিয়ে তোলা। যে ইনস্টিংক্ট নিয়ে সে পৃথিবীতে এসেছে সেই ইনস্টিংক্টগুলোকে বাড়িয়ে তোলা, সেই ইনস্টিংক্টগুলোকে সম্পূর্ণভাবে ফুটিয়ে তোলা, ব্লসমড করে তোলা। ফুল যেমন প্রস্ফুটিত হয় তেমনি যার যার বৈশিষ্ট্যকে প্রস্ফুটিত করাই হলো শিক্ষার উদ্দেশ্য। কিন্তু আজকাল তো সেটাকে মানছে না মানুষ। কেন মানছে না? পাশ্চাত্যের অনুকরণ করতে করতে দীর্ঘকাল আমরা পরাধীন থেকে থেকে এমন জায়গায় এসে পৌঁছেছি যে আমরা মনে করছি ওরা যেটা বলছে সেটাই ঠিক, অথচ ভারতবর্ষের সভ্যতা আলাদা। পৃথিবীতে একটা স্প্লেন্ডিড সিভিলাইজেশন, একটা অত্যাশ্চর্য সভ্যতা তৈরি হয়েছিল আমাদের এই ভারতবর্ষে, যেটা ওরা ভাবতেই পারে না। যেমন আমেরিকার একজন বিখ্যাত একজন দার্শনিক, তিনি এসে বলেছিলেন, এখানে কিছুদিন থাকার পর বলেছিলেন যে আমাদের দেশে হোম নেই, ঘর নেই, পরিবার নেই। এখানে ঘর আছে, পরিবার আছে। আমার এত ভালো লাগলো, আই প্রে টু গড যেন আমি পরবর্তী জন্মে এই ভারতবর্ষে এসে জন্মাই। ভারতীয় সভ্যতা, সংস্কৃতি, বিজ্ঞান একদিন পৃথিবীতে সবচেয়ে উন্নত ছিল, কিন্তু আমরা পরাধীন হয়ে যাওয়াই হলো আমাদের মহাকাল। এই পরাধীন হওয়ার পর থেকে আমাদের ব্রিটিশরা এসে তাদের এডুকেশন সিস্টেমটা এখানে চালু করে দিল। আর কিছু মানুষ তখন ওই দেশে গিয়ে ওদের দেশের উচ্ছৃঙ্খলতা, এই প্রবৃত্তি পরায়ণ, যা খুশি করার যে একটা অধিকার বা প্রবণতা বা ইচ্ছেকে মেটেরিয়ালাইজ করা, সেইটা দেখে তারা খুব খুশি হলো। কেন? মানুষ স্বভাবতই প্রবৃত্তি পরায়ণ, বিশেষত এই কলিযুগে। এই প্রবৃত্তির পরায়ণ হওয়ার জন্য প্রবৃত্তিকে নারিশমেন্ট দেওয়া, অর্থাৎ প্রবৃত্তিকে ভোগ করা, ইন্দ্রিয়গুলোকে ভোগ করা, এই স্বাধীনতা ওখানে দেখে তারা ভাবলো এরকম হলে তো খুব ভালো হয়, বেশ মজা হবে, আমরা যা খুশি করতে পারবো। সেই সমস্ত মানুষজন যাদেরকে আমরা খুব উচ্চ শ্রেণীর মানুষ বলে মনে করি, তারা এসে ভারতে কিন্তু সেই সিস্টেমটাকে চালু করতে লাগলো, উঠে পড়ে লাগলো সেই সব বড়লোক, এবং ওদের দেশে গিয়ে তথাকথিত ওই সমস্ত শিক্ষায় শিক্ষিত হয়ে হ্যাট কোট পরে বাবু সাহেব হয়ে এখানে সেই সব চালু করতে শুরু করলো। হতে হতে এতগুলো বছর চলে গেল, এই 300, 350, 400 বছর চলে গেছে। আমরা কিন্তু এখন সেই শিক্ষায় শিক্ষিত। এই যে শিক্ষা আমাদেরকে আজকে ইন্দ্রিয় পরবশ করে তুলেছে, ইন্দ্রিয় কেন্দ্রিক জীবন যাপন করে তুলেছে,
সেই শিক্ষা আজ আমাদের এইখানেই নিয়ে গেছে। ফলে দুজনেই সমান এই তত্ত্ব প্রচার করা হয়েছে। আমাদের দেশের কিছু মহিলারা বিদেশে গেছেন, তখন গিয়ে দেখে তারাও খুব খুশি, এতে যা খুশি করা যায়, স্বামীকে মানতে হবে না, সংসার করতে হবে না, যা খুশি করব। এসব কি সংসার টংসার, খালি ভোগ করো, ইন্দ্রিয় ভোগ করো। আনন্দ হয়ে তারাও এখানে এসে নানা রকমভাবে প্রচার শুরু করলো। পরবর্তীকালে একটা উম্যান্স লিবার্টি, উম্যান্স লিভ, নারী স্বাধীনতার প্রচার শুরু হলো। আর বেশ কিছু মেয়েদেরকে জড়ো করে একটা আন্দোলন সৃষ্টি করা হলো। এইভাবে আমাদের দেশের নারী স্বাধীনতা এলো, শিক্ষাটা সেই অনুপাতিক হতে শুরু করল। ঠাকুর বলছেন, মেয়েদের শিক্ষা হওয়া উচিত তাদের বৈশিষ্ট্য অনুযায়ী উৎকর্ষ এবং পোষণের জন্য। তাদের যা বৈশিষ্ট্য সেটাকে বাড়িয়ে তোলো, পুষ্ট করে তোলো। এবং পুরুষদেরও শিক্ষা হওয়া উচিত তাদের স্বভাবগত বৈশিষ্ট্যের বিকাশের জন্য, বৈশিষ্ট্য যাতে বিকশিত হয়। এই যে বিকশিত ভারত শুনছেন, সেটা আলাদা কথা, কিন্তু বৈশিষ্ট্য যাতে বিকশিত হয়। পুরুষদেরও মেয়ে সাজা ভালো নয়, মেয়েদেরও পুরুষ সাজা ভালো না। জোর করে মেয়েরা এখন পুরুষ সাজছে, হ্যাট কোট পরে ঘুরছে। ঠাকুর এটা পছন্দ করেননি। মেয়েরা মেয়েদের মতো, পুরুষরা পুরুষদের মতো থাকবে। যার জন্য আজকে ফ্যামিলি সব নষ্ট হয়ে গেছে। পরিবার বলে জিনিসটা আজকে একেবারে প্রায় ধ্বংস হয়ে গেল। পরিবার যেন নেই আর কিছুদিন পরে কোথায় দাঁড়াবে জানি না, আবার লিভ টুগেদার চালু হয়ে গেল। একটা ভয়ঙ্কর একটা পরিস্থিতির সৃষ্টি হয়েছে, যা বর্ণনা করা যায় না, যা ভাবা যায় না। কিন্তু এর মধ্যে থাকতে থাকতে বহুদিন থাকার ফলে এটাকেই নর্মাল বা স্বাভাবিক জীবন বলে মনে করছে মানুষজন। ঠাকুর বলছেন, মেয়ে পুরুষের শিক্ষা আলাদা ধরনের হওয়া উচিত। হাজার চেষ্টা করো, পুরুষের পেটে কোনোদিন ছেলে মেয়ে হবে না। যেমন আলাদা গঠন, আলাদা শারীরিক ইনস্টিংক্ট সব আলাদা। পুরুষ কোনোদিন মা হবে না, মেয়েরাই হলো মায়ের জাত। তারা যাতে ভালো গৃহিণী হয়, ঘর যাতে ভালো করে সামলাতে পারে, ভালো মা হয়, সেভাবেই তাদের শিক্ষা হওয়া দরকার। দয়াল বলছেন, এই কাঠামোর উপর দাঁড়িয়েই কিন্তু বিদুষী ও কার্যক্ষম যত হয় ততই কিন্তু ভালো। বৈশিষ্ট্যকে বরবাদ করে দিলে ভালো হবে না। ঘর সামলায় মেয়েরা, ঘর যদি ঠিক থাকে মানুষ বাইরে নেচে কুঁদে বেড়াতে পারে। আর ঘরে যদি শান্তি ও সান্ত্বনা না থাকে, সেবা যত্ন না থাকে, মানুষগুলো যে শুকিয়ে যাবে। বাইরে লড়বে কিসের জোরে? মাই সন্তানদের মেপে দেয়, অর্থাৎ তার নিষ্ঠা, ভক্তি, শ্রদ্ধা ও চরিত্র অনুযায়ী সন্তানরা সৎ গুণের অধিকারী হয়। মেয়েরাই সন্তানকে মেপে দেয়। কি মেপে দেয়? আয়ু তো মেপেই দেয়, তার সঙ্গে তার চরিত্রকে মেপে দেয়, তার ইনস্টিংক্টকে মেপে দেয়, তার স্বভাবকে মেপে দেয়, কেমন কেমন হবে। আর বলছেন, সন্তানরা সৎ গুণের অধিকারী হয়, সেটাও তারা মেপে দেয়। অবশ্য বিয়ে যদি ঠিক নিয়ম মাফিক হয় তবেই। এখানে একটা বিয়ের কথা বলে দিই, বিয়ে নিয়ম মাফিক হচ্ছে না। যে যাকে খুশি বিয়ে করছে, কিছুদিন সংসার করছে, ঝগড়াঝাটি লেগে যাচ্ছে, ব্যাস যে যার মতো চললো। এ চললো উত্তরে, ও চললো দক্ষিণে, ঘর দোর রইল পড়ে। এবার আছে তো কোর্ট, ব্রিটিশ আইন। কোর্টে গিয়ে বললো আমি ওর সঙ্গে থাকবো না, ও বললো আমি ওর সঙ্গে থাকবো না, ব্যাস চলে যাও। ছেলে পুলেগুলো কান্নাকাটি শুরু করলো। বলছেন, প্রকৃতপক্ষে ফান্ডামেন্টাল অর্থাৎ মৌলিক বা গোড়ার সবকিছুই কিন্তু মা করে দেয়। মায়ের ওপর জীবনটা নির্ভর করছে। আমার স্বভাব মা যেমন করে দিয়েছে, আমি তেমনি মানুষ হয়েছি, তাছাড়া আর কিছু হয় না। তারই উৎকর্ষতা সাধন করতে হয়। মেয়েরা মানুষ গজানোর পরম দায়িত্ব যাতে সুষ্ঠুভাবে পালন করতে পারে,
সেভাবে তাদের শিক্ষিত ও যোগ্য করে তুলতে হবে। এই গজানো ব্যাপারের মধ্যে আবার আছে সেবা, যত্ন, আদর, আপ্যায়নের ভেতর দিয়ে প্রাণের সম্বেগকে বাড়িয়ে তোলা। মেয়েদের সেবা কিন্তু সংসারের সবাইকে জাগিয়ে রাখে, আনন্দময় করে রাখে, শান্তিময় করে রাখে। তাই মেয়েরা যেখানে সহ্য, ধৈর্য, খুব ইম্পর্টেন্ট কথা, সহ্য ধৈর্য যেটা এখন নেই, অধ্যাবসায় নিয়ে প্রীতি উচ্ছল হয়ে সেবাপ্রাণ ও সম্বর্ধনাপটু, সেখানে সংসার অটোমেটিক উন্নতি হয়ে ওঠে। আমরা এইটুকু বুঝতে পারলাম এখানে তার এই কথা থেকে। এটা আলোচনা প্রসঙ্গে 7ম খণ্ডে তিনি বলেছেন, আছে কথাগুলো। পুরুষোত্তমের এই বিষয়ে আরো কথা হলো, মেয়েদের ভালো করে শেখাতে হয়, এমন একটা এডুকেশন সিস্টেম চালু করতে হয় যেখান থেকে মেয়েরা সংসারটাকে কেমন করে সুখের করে তুলতে হয়, না বলতে প্রয়োজন বুঝে যখন যাকে সেবা করার প্রয়োজন, যা দেয়া প্রয়োজন তা তারা শেখে। এই ধরনের আইকিউ যেন তারা অর্জন করে। শরীরের কোন অবস্থায়, দেখুন কি বলছেন তিনি, কি রকম খাদ্য উপযোগী তাও শিক্ষা দেওয়া দরকার। কোন প্রত্যেক পরিবারে কিছু কিছু কুটির শিল্পের ব্যবস্থা রাখা দরকার। কোন খাদ্য ও কোন গাছগাছড়ার কি গুণাগুণ তা তাদের শেখাতে হবে। পারফেক্ট সংসারই করে তুলবে, সুখের সংসার হবে। আর কুটির শিল্পের ব্যবস্থা প্রত্যেক পরিবারে রাখা দরকার, যাতে মেয়েরা ঘরে বসে নিজেরা কিছু অর্জন করতে পারে। অল্প পয়সার ভেতর দিয়ে সুশৃঙ্খলভাবে সংসার কেমন করে করতে হয় তাও ওই আমাদের এডুকেশন সিস্টেমে থাকবে, ওই স্কুল থাকবে, ফিমেল এডুকেশন স্কুল খুলতে বলছে। কোনো জিনিস নষ্ট করতে নেই, সংরক্ষণ করার বুদ্ধি মেয়েদের একান্ত প্রয়োজন। কোন সময় কোনটা কাজে লাগবে তার কি ঠিক আছে, তাই কোনো কিছু ফেলে দিতে নেই। সংসারের পরিষ্কার পরিচ্ছন্নতা, সদাচার, সুরুচি ও সৌন্দর্য বোধ নির্ভর করে মেয়েদের ওপর। আমি একটা বাড়িতে গিয়ে দেখেছি সব কিছু ছড়ানো ছেটানো, সব এদিক ওদিক পড়ে আছে, হুলস্থুল কাণ্ড যেন হয়ে গেছে। তা নয়, ওটা ওদের ওরকমই। মানে সংসারকে সুশৃঙ্খলভাবে গুছিয়ে রাখা সেই মহিলার পক্ষে সম্ভব না, জানেই না। ফলে একটা উচ্ছৃঙ্খলতার ছাপ আমি দেখেছি সেসব বাড়িতে, আমার চোখে দেখা। ঋত্বিকতার জীবন আমি বহু জায়গায় ঘুরেছি বা ঘুরি, তাই আমি এগুলো লক্ষ্য করি। পুরুষ ছেলের মেজাজ যতই খারাপ হোক না কোনো, মানে পুরুষের মেজাজ যতই খারাপ হোক না কেন, বাড়ির মেয়েরা যদি সহনশীল হয়, ধৈর্যশীল হয় ও সুকৌশলী হয়, তাহলে বাড়ির আবহাওয়া অনেকটা শান্তিপূর্ণ হতে পারে। মেয়েদের উপর নির্ভর করছে। মেয়েদের বিশেষ করে লক্ষ্য রাখতে হয় যাতে সংসারের মধ্যে মিলেমিশে সবাই থাকে ও ভালোবাসা থাকে। ভালোবাসা সংসারে বিদ্যা, বুদ্ধি, প্রাচুর্য সহজ হয়ে ওঠে এবং এগুলো সহজেই আসে। সবাই ভালো থাকে। মেয়েরাই হলো সংসারের লক্ষ্মী, সরস্বতী। ওরা মায়ের জাত, ওদের ক্ষমতার কোনো তুলনা নেই। ওরা যদি ইচ্ছে করে ওরা জগৎটাকে স্বর্গ করে তুলতে পারে। আমি বলি তাই ডোমেস্টিক এডুকেশন চালু করুন আপনারা। ফিমেল এডুকেশনের জন্য ডোমেস্টিক এডুকেশন, আর প্রয়োজন হলে পাড়ার বিভিন্ন জায়গায় ছোট ছোট ফিমেল এডুকেশন সেন্টার খুলুন। আমি বলছি না তারা বিএ এমএ পাশ করতে পারবে। একদিন হাঁটতে হাঁটতে হঠাৎ কৃষ্ণপ্রসন্ন ভট্টাচার্যদার দেখেছে, বললেন, দেখেন কেষ্টদা, আমার মনে হয় মেয়েদের এডুকেশন বাদ দিয়ে তথাকথিত পুঁথিগত বিদ্যা হওয়া আদৌ ভালো নয়। সেবা, যত্ন, আত্মনিয়ন্ত্রণ, নিজেকে কন্ট্রোল করা, ধৈর্য রাখা, সহ্য শক্তি বাড়ানো, গৃহস্থালী কাজকর্ম বাদ দিয়ে অমন্তর লেখাপড়া শেখায়, সাধারণ জ্ঞান অর্থাৎ কমন সেন্স, অনুসন্ধিৎসা ইত্যাদি নষ্ট হয়ে যায়। মেয়েগুলো অনেক সময় উচ্চাকাঙ্ক্ষী ও বিলাসিতা প্রধান হয়ে ওঠে। খুব ভোগ বিলাস করছে এখন, তো তাই তো, খালি ভোগ বিলাস। রান্নাও করে না বহু লোক। এখন হোম ডেলিভারি চালু হয়ে গেছে। কেন? যেহেতু রান্না করে না,
এই জন্যই হোম ডেলিভারি চালু হয়েছে এবং তাদের মার্কেট খুব ভালো। রাত্রিবেলায় তো বেশিরভাগ জায়গাতে দেখছি, বেশিরভাগ পরিবারে দেখছি রান্নাবান্না উঠিয়ে দিয়েছে। হোম ডেলিভারি ওটা পাড়াতে অসংখ্য রুটি তরকারির দোকান হয়েছে, সেখান থেকে খাবার নিয়ে আসা শুরু হয়েছে। একটা শান্তির সংসার গড়ে তুলতে হবে। আচ্ছা বলুন তো, সুধা, রেণু, সুধা হলেন কৃষ্ণপ্রসন্ন ভট্টাচার্য মহোদয়, বিখ্যাত বিজ্ঞানী, তার স্ত্রী রেণু, এরা যে গ্র্যাজুয়েট, তাকে এদের দেখে বোঝার উপায় আছে? এদের ভেতর কি অহংকার আছে? না এরা ঘুরে বেড়াচ্ছে রাস্তায় রাস্তায়, ইচ্ছে করলেই পারে একটা চাকরি নিয়ে রাস্তা রাস্তায় ঘুরে বেড়াতে, স্বাধীন হয়ে স্বাবলম্বী হয়ে চললো, কাউকে মানলো না? তা তো করে না। আমার সাধনাকেও তো দেখছেন, ঠাকুরের মেয়ের কথা বলছেন, আমার সাধনাকেও তো দেখছেন, এরা এত এডুকেশন পেয়েও কিন্তু এখনো গৃহস্থালী কাজকর্মে পটু এবং সংসারকে গুছিয়ে স্বামীকে সেবা দিয়ে ছেলেপুলেদের ভালোবাসা দিয়ে যত্ন করে কি সুন্দর জায়গায় নিয়ে এসেছে, এটা ঠাকুর বলছেন। তারপর বললেন ডোমেস্টিক এডুকেশন, ঘরোয়া শিক্ষা ও লেখাপড়া একসঙ্গে হওয়ায় এদের লেখাপড়াটা বদ হজম হয়ে যায়নি। এই যাদের কথা বললেন, সুধা, রেণু আর সাধনাদি ইত্যাদির কথা বললেন যে মেয়েদের স্থান প্রধানত অন্তঃপুরে, মেয়েদেরকে বাইরে বার করে নেওয়া হয়েছে। কিছু লোভী লোক, ইন্দ্রিয় লোভী লোক ধীরে ধীরে এই দিকে মেয়েদের নিয়ে গেছে। তাদের ইন্দ্রিয় চরিতার্থ করার জন্যই কিন্তু এইসব কাজকর্ম করেছে। এটা বললে তো মানবে না, আমার ওপর রুষ্ট হবে তারা, কিন্তু প্র্যাকটিক্যাল কথা। তিনি আরো বলছেন, মেয়েরা যদি নিবিষ্ট নিষ্ঠায় সংসারের কাজ করতে না পারে, ঝি চাকর বামুন দিয়ে সব কাজ করায় ও নানা কাজ কারবারে বাইরের জগতে বেশিরভাগ সময় থেকে যায়, তবে বাড়িগুলো সরাইখানার মতো হয়ে যাবে, অর্থাৎ হোটেলের মতো হয়ে যাবে। সবাই আসবে, যে যার মতো আসবে, খাবে দাবে, ঘুমবে। বাড়ির ভেতরে একটা যে নিবিড় একটা সংযোগ, ভালোবাসা, সম্পর্ক, সেটা আর থাকবে না। পুরুষটা চলে গেল চাকরি করতে, মেয়েটাও চলে গেল চাকরি করতে। মেয়েটা হয়তো রাত 9টার সময় এলো, পুরুষটা হয়তো রাত 10টার সময় এলো। খাবার দাবার ওই তো হোম ডেলিভারি এখন আছে, অথবা দোকান থেকে খেয়ে নিয়ে এসো, হোটেল থেকে নিয়ে এসো আসার সময়। খেয়ে দিয়ে যে যার মতো শুয়ে পড়লো। ছেলে পুলুগুলো অনাথের মতো সারাদিন রইল। একটা আয়া রেখে দিল বাইরের কোনো মহিলাকে, সে দেখাশোনা করছে। মায়ের স্নেহ থেকে সে বঞ্চিত হয়ে গেল। মায়ের স্নেহ আলাদা, মায়ের সঙ্গে দুপুরে শোবে, ঘুমবে, নানা রকম গল্প শুনবে, এইসবগুলো আর কিছু রইল না। সেটাই বলছেন, বাড়িগুলো সব হোটেলের মতো হয়ে যাবে। আজকে সেদিকেই চলে গেছে। ছেলে মেয়েগুলো ক্রমশ বেয়ারা হয়ে যেতে পারে। এতে সে ছেলে মেয়েদের মধ্যে হিংস্রতা আছে। এই বিষয়ে আমার কাছে নোটিং আছে অনেক বড় বড় পৃথিবী বিখ্যাত মানুষদের কথা। তারা তাদের জীবনে কেমনভাবে তারা দুঃখ কষ্ট পেয়েছেন এই কারণে, এবং তারা বলছেন যে আমাদের জীবনগুলো শুধু দীর্ঘশ্বাসময় হয়ে গেছিল ওই অত বাচ্চা বয়সে, অত অল্প বয়সে। মেয়েরা যদি বেশি বাহিরমুখী হয়, স্বামীর সঙ্গেও অ্যাডজাস্টমেন্ট হবে না। স্বাভাবিক, বাইরে বাইরে ঘুরবে আর স্বামীর সঙ্গে কি অ্যাডজাস্টমেন্ট হবে? ভেতরে যে প্রেম ভালোবাসা শুকিয়ে যাবে, শুকিয়ে যাবে। আজকে শুকিয়ে গেছে। আমরা দেখি দুজনে মিলে প্রেম করছে, এখানে বসে সেখানে বসে, আড়ালে আবডালে। এখন আড়ালে আবডাল দরকার হয় না, প্রকাশ্যে রেস্টুরেন্টে হোটেলে যাচ্ছে, নাচা গানা করছে, খাচ্ছে দাচ্ছে, ফিরছে। পরে একটা বিয়ে করে ফেললো দুজন। দেখা গেল 3 বছর 4 বছর বাদে নিজেদের মধ্যে অশান্তি শুরু হয়ে গেল। কেন? সেই মেয়েটা স্বামীর সঙ্গে অ্যাডজাস্ট করতে পারছে না, মানিয়ে চলতে পারছে না। কি করে বা চলবে? সে তো ওইভাবেই জীবনটাকে কাটিয়েছে, একটা উড়ু উড়ু জীবন। সেই জীবনটাকে সে কি করে কন্ট্রোল করবে, কি করে কি করবে? আর সম্ভব হবে না। সেটাই ঠাকুর বলছেন যে মেয়েদের এডুকেশনের জন্য ফিমেল এডুকেশন সেন্টার বা স্কুল খুলুন, যেখানে মেয়েদেরকে তাদের বৈশিষ্ট্যকে আরো বাড়িয়ে তোলার জন্য এডুকেশন দেওয়া হবে। তাদের সংসারকে সুন্দর করার জন্য যে ইন্টেলিজেন্সি দরকার, সেগুলো তাদের তৈরি হবে।
এই ধরনের একটা আপনারা এডুকেশন সেন্টার খুলুন, এগুলো বলছেন, সবাইকেই বলছেন। কৃষ্ণপ্রসন্ন ভট্টাচার্য মহোদয়ের সঙ্গে বিশেষ আলোচনা করতে করতে এই কথাগুলো তিনি বললেন। কিন্তু আজকে যে পরিস্থিতি হয়েছে তাতে ফিরে আর আসা যাবে না। মানুষ যদি নিচের দিকে নেমে যায় আর উঠতে পারে না। এটা সমস্ত সনাতনী হিন্দু ধর্ম থেকে ধরে সব ধর্মের এক কথা। তাই হিন্দু ধর্মে এই সিস্টেম ছিল এডুকেশনের। গার্গী, মৈত্রী ইত্যাদি কত তৈরি হয়েছে তখন, বড় বড় পণ্ডিত মহিলা। তারা কি বই বগলে নিয়ে কলকাতায় ছুটতেন পড়তে? না, তাদের ছিল হোম এডুকেশন। আর আজকে দেখুন, আমরা একটা ভালো মেয়ে দেখতে পাওয়া যায় না। আমারও বেশ কয়েকটা অবলেট আমাকে বলে, একটা মেয়ে দেখে দিন না আমাদের বর্ণে। আমি তো খুঁজেই পাই না, আমরা তো খুঁজেই পাচ্ছি না। সব তো রাস্তায় ঘুরে বেড়াচ্ছে। বাবা, তোমার জীবনটা নষ্ট করে দেবে কিছুদিনের মধ্যেই। আমি খুঁজে পাচ্ছি না, আমি কি দায়িত্ব নেব? দুঃখ লাগে আমার। তাহলে এইরকম একটা পরিস্থিতি। সন্ধ্যাবেলায় রাস্তায় বেরুলে, রাত্রিবেলায় রাস্তায় বেরুলে দেখা যায় কি পরিস্থিতি চলছে, কি হচ্ছে। এরা কেউ সংসারী মেয়ে নয়। ও আমাকে 3-4 জন বলেছে সংসারী মেয়ে একটা দেখে দিন না। তাহলে কোথায় পাবো? এখন আর পাওয়া যায় না। এখন সব আকাশে মিলিয়ে গেছে সংসারী মেয়ে। এখন ঘুরে বেড়ানো মেয়ে। তুমি হয়তো ব্যবসা করছে, ব্যবসা নিয়ে ব্যস্ত হচ্ছে, সে কোথায় কোথায় ঘুরছে, কি করছে তুমিও জানো না। করতে করতে একদিন যে কি হয়ে গেল তার কোনো ঠিক ঠিকানা নেই। পরিস্থিতি এতটা ভয়ঙ্কর। তাই নারী শিক্ষা সম্পর্কে ঠাকুর এই কথা বলেছে। আমি জানি এখন তো ধ্বংসের দিকে প্রচন্ড বেগে ধাবমান আমাদের সমাজ, অর্থাৎ মানুষ। ট্রিমেন্ডাস ভেলোসিটিতে দে আর রানিং টুয়ার্ডস টোটাল অ্যানিহিলেশন। এই অ্যানিহিলেশন থেকে আর বাঁচানো সম্ভব কি না সেটা শুধু তিনিই জানেন। এটা আর কেউ বলতে পারবে না। তবে গতিক দেখে মনে হয় একটা ব্যাপক ধ্বংস হয়ে যাচ্ছে। এখন যে ধ্বংস হচ্ছে এটাও ধ্বংসের হয়তো সেকেন্ডারি স্টেজ। এখন তো ধ্বংস চলছে, যেগুলো বললাম আমি আপনাদের কাছে। মানুষ হিংস্র হয়ে উঠছে, বাচ্চা ছেলেরা হিংস্র হয়ে উঠছে। দেখলাম পুনেতে একটা বাচ্চা ছেলে একজনকে চাপা দিয়ে দিল। তার হাতে গাড়ি দিল কেন? তার বাবা মা। নাবালক ছেলের হাতে। দেখুন কি এডুকেশন দিয়েছে বাবা মা, কি এডুকেশন সিস্টেমের ভেতর দিয়ে তৈরি করছে ছেলেকে। যা ফুর্তি করে আয়, করতে গিয়ে একটা প্রাণ চলে গেল। এখন এই নিয়ে কত কিছু হচ্ছে, নিউজে দেখছি, মিডিয়ায়, হ্যাঁ, পুলিশি হ্যান ত্যান অনেক কিছু। কিন্তু মানুষটা তো মরে গেল, তাকে তো আর ফিরিয়ে আনা যাবে না। তাহলে এইরকম একটা পুরো ধ্বংস শুরু হয়ে গেছে। ফাইনাল স্টেজ আসন্ন, প্রায় খুব কাছে এসে গেছি আমরা। করোনায় যে এত মৃত্যু হলো, কয়েক কোটি লোক, এটাও বড় নয়। আরো ব্যাপক কিছু হয়ে যাবে। একবারে খাদের কিনারায় এসে দাঁড়িয়েছি, আর একটু এগুলি সোজা নিচে পড়ে যাব। তাই এখনো যদি নারী জাতি না ফেরে, না বোঝে ঠাকুরের কথাগুলো, সৎসঙ্গী মেয়েরাও তাই আছে, কিছু ভালো আছে, তারাও কিন্তু ওই গড্ডালিকা প্রবাহে গা ভাসিয়ে দিয়েছে। যাই হোক, আজ আমি আপনাদের কাছে ঠাকুর যে নারী শিক্ষা নিয়ে কি বলেছেন সেগুলো ব্যক্ত করলাম। সেটা আপনাদের ভালো লাগতেও পারে, নাও লাগতে পারে। এখন বেশিরভাগ মানুষ দীক্ষা নিচ্ছে, খায় দায় ঘুমায়, একটু ইষ্টবিধি করে যা খুশি যেমন খুশি করছে। তারা ঠাকুরকে আবার অনেকে কাটছাট করছে, রিফাইন করছে। এটা চলবে না ঠাকুরের, ওটা আগে বলেছেন তখনকার সময়, এটা চলবে। ওইগুলো বাদ দিতে হবে। ঠাকুরের কথাগুলো, তার গুরুর কথাগুলো বাদ দিচ্ছে, তাহলে গুরুকে মানছে না এক কথা। সুতরাং আমার বক্তব্য আমি রাখি, কারণ ঠাকুর বলেছেন তোর কথা তুই বলে যাবি, কেউ শুনুক বা না শুনুক। হয়তো 10,000 লোকের মধ্যে একটা লোক নেবে, বলছেন সেটাই যথেষ্ট। কি পরিস্থিতি, একটা লোক নিলেই সেটাই যথেষ্ট, তিনি বলছেন 10,000-এর মধ্যে। তাই আমি চেঁচিয়ে যাই। ঠাকুর বলছেন একদিন আমি একটা পাখি, গাছের ডালে বসে একা একাই গান গেয়ে যাই আমার নিজের কথা, কেউ আর শোনে না। সেই রকম আমি বলে যাই। আপনাদের কাছ থেকে বিদায় নেবার
প্রাক লগ্নে আমি আপনাদের সুন্দর, উচ্ছল, ইষ্টকেন্দ্রিক বাস্তব জীবন তাঁর শ্রীচরণে প্রার্থনা করে কথা শেষ করলাম।